জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএম এর সহ সভাপতি মোহাম্মদ শিহাবুজ্জোয়া চৌধুরী। জনাব শিহাব, আপনাকে স্বাগত জানাচ্ছি সময় বাণিজ্যে। সেভাবে আমরা শুরুতে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি যে সুধার বেড়ে বেসরকারি বিনিয়োগের শঙ্কার কথা আপনারা ভাবছেন কিংবা সংশ্লিষ্টরা যেটা দেখছে সেটি আসলে কিভাবে দেখছেন আপনারা এবারে মুদ্রানীতি সব মিলে? আসলে আমরা বিষয়গুলো নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলছি। সরকার মূলত আছে একটা উভয় সংকটে। নীতি সুধার যদি কমিয়ে দেয়, সেখানে ব্যাংকগুলোর অবস্থা খারাপ। আপনি জানেন যে ব্যাংকগুলোতে আপনার ক্যাপিটাল ঘাটতি, অনেকগুলো ব্যাংকের অবস্থা খারাপ। যারা আপনার ঋণ প্রবাহ, যাদের ওখানে আপনার তাল্য সংকট আছে, এবং এগুলো নিয়ে যদি নীতি সুধার কমিয়ে দেয়, ব্যাংকগুলো আপনার আরো লসে যাবে। আর নীতি সুধার এখন যে অপরিবর্তিত রেখেছে, সেখানে আবার আমাদের বিনিয়োগের সমস্যা হচ্ছে। এই নীতি সুধার দিয়ে এবং এত সুদ দিয়ে বাংলাদেশে এই ব্যবসায়ীদের ব্যবসা করা অসম্ভব হয়ে পড়ে দাঁড়িয়েছে। এবং আপনি জানেন যে একটা কোম্পানি, একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এই যদি 13-14% আপনি সুদ দিতে হয়, সেক্ষেত্রে তাকে কত প্রফিট করতে হবে। তো সেই প্রফিট মার্জিন তো এখন আমাদের এই ব্যবসাতে নাই। আমরা তো আছি আসলে বিভিন্ন সংকটে। ইউরোপের বাজার, আমেরিকার বাজার, সব বাজারে আমাদের জন্য সংকট হয়ে যাচ্ছে। তো এই নীতি সুধার আমাদের বিনিয়োগ কমাবে এবং ব্যবসায়ীদেরকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করবে যদি নীতি সুধার না কমানো হয়। আবার অপরদিকে আপনার ব্যাংকগুলোর অবস্থাও খারাপ। তো আসলে মূলত আমরা যেটা দেখছি যে সরকার এই পরিবর্তিত পরিস্থিতির পরে যে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, সেই ভঙ্গুর অর্থনীতিকে টানতে যেয়ে পড়েছে একটা উভয় সংকটে। না এদিকে কমাতে পারছে, না ওদিকে এটাকে ব্যালেন্স করতে পারছে। এটা আমরা মনে করছি আর কি। সেই জায়গায় আপনারা সবচেয়ে উভয় সংকটে যেটি দেখছি সেটা যে ব্যাংক যেমন ঋণ দেয়, আপনারা ঋণ দেন, সেটি আপনারা ব্যবসার কাজে খাটিয়ে দেশের অর্থনীতিকে আরও এক্সপ্যান্ড করেন। সেক্ষেত্রে সংকটে তো মূলত আপনারা পড়েছেন, কি মনে করেন? সংকটে আমরা পড়েছি, কিন্তু পাশাপাশি সরকার আমাদেরকে সহযোগিতা করার যে চেষ্টা করছে সেটাও আমরা দেখছি। ইতিমধ্যে আপনি দেখেছেন যে 20,000 কোটি টাকার আপনার একটি প্যাকেজ ঘোষণা করেছে, যেটা আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে দেওয়ার চেষ্টা করছে। এবং আমাদের ব্যবসায়ীদের মধ্যে যাদের ওয়ার্কিং ক্যাপিটাল ক্রাইসিস আছে, তারা এই 20,000 কোটি টাকার থেকে 7% ইন্টারেস্টে এই টাকা নিতে পারবে। এইটা একটা আমরা দেখছি যে সরকার প্রচেষ্টা করছে। নাম্বার 2, যে আপনি দেখেছেন যে গতকালকে আমাদের যে নগদ সহায়তা ছিল 1.5%, সেটাকে বৃদ্ধি করে 5%-এ উন্নীত করা হয়েছে। তো এগুলো তো সরকারের পজিটিভ সাইন, আমরা এগুলোকে অ্যাপ্রিসিয়েট করছি। যেহেতু ওদিকে মুদ্রাস্ফীতির চাপের জন্য নীতি সুধারকে সমন্বয় করতে পারতেছে না, পাশাপাশি তারা আবার আমাদেরকে 20,000 কোটি টাকার প্যাকেজ এবং ইনসেন্টিভ 5% বাড়িয়ে এই শিল্পকে আপনি টিকিয়ে রাখার যে প্রচেষ্টা করছে, সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সেক্ষেত্রে আমরাও আশান্বিত সরকারের এই পদক্ষেপে। তবে আপনাদের যারা সংশ্লিষ্ট সংস্থা এবং এই সংগঠন রয়েছেন, সেক্ষেত্রে রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমএ যারাই রয়েছেন আপনারা, তাদেরও শঙ্কার জায়গা হচ্ছে যে যেটি হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোকে আপনাদের পরামর্শ আছে যে যারা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তাদেরকে সহযোগিতা করা, কিন্তু এর বিপরীতে আপনারা যখন বাংলাদেশ ব্যাংক কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরামর্শ দিচ্ছেন, সেই জায়গাটা প্রপারলি আসলে বাস্তবায়ন হচ্ছে না কিংবা মনিটরিং হচ্ছে না, কি মনে করছেন? না দেখেন, এখানে কিন্তু আমরা মনিটরিং করার জন্য দুইটা থার্ড পার্টি, বিজিবির পক্ষ থেকে দুইটা থার্ড পার্টি অডিটরকে নিয়োগ করেছি। আচ্ছা, আমরা এটাকে যাচাই বাছাই করে তারপর একটা রিপোর্ট এনে তারপরে বিজেপি থেকে সার্টিফিকেট দিচ্ছি। এখানে আপনার মনিটরিং করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার বিজেপির পক্ষ থেকে সরকারের সাথে মিলে, সেটা আমরা কিন্তু করছি এবং আমরা সেই সহযোগিতাটা পাচ্ছি। সেক্ষেত্রে আমরা বিকেএমই সভাপতির সাথে কথা বলেছিলাম এর আগে। তিনি যেটি বলছেন যে সঠিকভাবে আসলে বাংলাদেশ ব্যাংক এটি মূল্যায়ন করছে না, কিংবা ঋণ প্রদানের ক্ষেত্রেও সেই ধারাগুলো কিংবা আপনারা যে পরামর্শগুলো আছে সেটি সঠিকভাবে আসলে দেখা হচ্ছে না। কি আপনারা কি মনে করছেন বিজেপির পক্ষ থেকে? এখানে কিছু অসুবিধা আছে, সেটা স্পেসিফিকলি আমি বলে দিচ্ছি আপনাকে। যেই ফ্যাক্টরিগুলো বন্ধ, সেই ফ্যাক্টরিগুলো আপনার ক্লাসিফাইড থাকবে, এটাই স্বাভাবিক। রাইট। কারণ উনি ক্লাসিফাইড হওয়ার কারণেই কিন্তু ফ্যাক্টরিটা বন্ধ হয়েছে, আর বন্ধ হওয়ার কারণেই কিন্তু ক্লাসিফাইড হয়েছে। তো ক্লাসিফাইড ফ্যাক্টরিতে তো ঋণ দেওয়া যাবে না। তো বন্ধ ফ্যাক্টরি চালু করতে গেলে প্রথম আপনাকে ক্লাসিফিকেশন থেকে আমাদেরকে উঠে আসতে হবে। সো ক্লাসিফিকেশন থেকে উঠে আসার জন্য বিআরবিটি সার্কুলার 7 বলে একটা পুনঃতফসিলি সার্কুলার বাংলাদেশ ব্যাংক প্রণয়ন করেছে। সেইখানে 1% ডাউন পেমেন্টে আপনি 2 বছর গ্রেস পিরিয়ড, 10 বছর পরিশুদ্ধ একটা সার্কুলার প্রণয়ন করেছে, যেখানে আপনার শিডিউল ব্যাংকগুলো এগুলো মানছে না। শিডিউল ব্যাংকগুলো বলছে যে আমরা 1%-এ 2 বছর গ্রেস পিরিয়ড, 10 বছর, এটা আমরা ক্যারি করতে পারবো না।
এই যে বাংলাদেশ ব্যাংকের সাথে শিডিউল ব্যাংকের যে টানাপোড়েন, বাংলাদেশ ব্যাংক যেই যেই পলিসিগুলো দিচ্ছে সেই পলিসিগুলো অনেকগুলা ব্যাংকই মানছে না। এইটা হলো আমাদের বড় সমস্যা। এই সমস্যাগুলো উত্তরণের জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অবহিত করেছি। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, যারা এগুলো নিয়ে কাজ করছে, বিআরবিটি ডিপার্টমেন্ট, তাদেরকে আমরা বলেছি যে আপনাদের সার্কুলার গুলো যদি শিডিউল ব্যাংক না মানে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই পলিসিগুলো কিন্তু ইমপ্লিমেন্ট হবে না। আর এই পলিসিগুলো যদি ইমপ্লিমেন্ট না হয়, সেক্ষেত্রে 20,000 কোটি টাকার যে প্যাকেজ দিচ্ছেন সেটা কিন্তু প্রপারলি ডিসবার্স হবে না। এগুলো নিয়ে আমরা ওদের সাথে কথা বলতেছি। আসলে প্রবলেমটা কিন্তু এই জায়গাতে, যেহেতু ব্যাংকগুলা এই পলিসিগুলো মানছে না, আর বাংলাদেশ ব্যাংক মানানোর চেষ্টা করতেছে, এই যে টানাপোড়েন, এইটার যদি একটা সলিউশন হয়, সেক্ষেত্রে এই প্যাকেজগুলো কাজে লাগবে। আসলে সমস্যাটা স্পেসিফিকলি বলতে হবে, সমস্যা হলো এই জায়গাটাতে। প্রশ্নটা আপনার কাছে যদিও আপনাদের সংশ্লিষ্ট নয়, যে ব্যাংকগুলো পরিপালন করছে না কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা, সেক্ষেত্রে আপনারা যেটি বলছেন যে ব্যাংকগুলো পরিচালনা করছে না, পরিপালন করছে না, আপনারা কি মনে করেন যে এখন যে কেন্দ্রীয় ব্যাংকের যে পলিসি দিচ্ছে ব্যাংকগুলোকে, সেটি কি প্রপার ওয়েতে দিচ্ছে না? ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সার্বিক দিক বিবেচনা করেই পলিসিগুলো দিচ্ছে, এবং কেন্দ্রীয় ব্যাংকের যে পলিসিগুলো এটা অত্যন্ত সময় উপযোগী। সমস্যাটা যেটা হচ্ছে, আমরা গত সপ্তাহেও ইসলাম ব্যাংকের যিনি প্রশাসক আছেন ওনার কাছে বসেছি, ওনার সাথে অনেকগুলো বিষয় নিয়ে আমরা বৈঠক করেছি। ওনাকে বলা হলো যে এই বিষয়গুলো কিন্তু ইসলাম ব্যাংক মানছে না। তো উনি বলছেন যে আমি এগুলো দেখবো। আবার ইসলাম ব্যাংকের ম্যানেজমেন্টের সাথে আমরা যখন কথা বলি, তখন ওরা বলে যে আমাদের তো 1% দিয়ে এগুলা করার এখন সক্ষমতা নাই, আমাদেরকে আপনারা 5% দেন, 5% দিয়ে 5 বছরের জন্য রিশিডিউলিং করেন। মানে তার মানে তারা আগের যে পলিসি আছে, এই সার্কুলার 7 এর আগের যে পলিসি যেটা আছে সার্কুলার 16, সেইটাকে তারা পরিপালন করতে চাচ্ছে। তার মানে এইখানে যে একটা গ্যাপ, এই গ্যাপগুলো আসলে বাংলাদেশ ব্যাংকই সলিউশন করতে হবে। আমরা কথা বলছি, আবার গভর্নরের সাথে এগুলো নিয়ে বসবো। এই জায়গাটাতে সলিউশন করতে পারলে কিন্তু সার্কুলারগুলো প্রপারলি ইমপ্লিমেন্ট হবে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে 16 বলছেন ধারা যেটি পরিপালন করতে যাচ্ছে তারা, তাদের জন্য সহজ হচ্ছে। আদার্স ব্যাংকগুলোর কি অবস্থা? তারাও কি 7 এটা মানার চেষ্টা করছে, নাকি 16তেই ফিরতে চায়? কি মনে করেন? আমি আপনাকে যদি এক কথায় বলে দিই, যেই ব্যাংকগুলো দুর্বল ব্যাংক, যেখানে ক্যাপিটাল ঘাটতি আছে, আপনি জানেন যে 5টা ব্যাংক মার্জিং হয়েছে, পাশাপাশি 19টা ব্যাংকের আপনার ক্যাপিটাল ঘাটতি আছে। তো যেই ব্যাংকগুলোতে ক্যাপিটাল ঘাটতি, ওই ব্যাংকগুলোই কিন্তু গড়িমসি করছে। আর যেই ব্যাংকগুলোর অবস্থা ভালো, তারল্য সংকট নাই এবং ক্যাপিটাল ঘাটতি নাই, প্রফিটে আছে, সেই ব্যাংকগুলো কিন্তু পরিপালন করছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, একটু আপনাদের বাণিজ্য ক্ষেত্রে একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে এখন ব্যবসার অবস্থা, আপনারা যেটি বরাবরই ব্যাংকের একটি সমস্যা নিয়ে আসেন আলোচনায়, আমরা দেখেছি অতীত কয়েক বছর ধরেই ব্যাংকের সমস্যা চলছে, যে ব্যাংক ঋণ দিতে পারছে না, নানা ধরনের সংশ্লিষ্ট সমস্যা আমরা দেখা দিয়েছে। সেক্ষেত্রে আপনাদের আসলে এক্সপোর্ট ইম্পোর্ট এখন কোন ধরনের সমস্যাগুলো দেখছেন? আপনারা যেহেতু এক্সপোর্ট করেন, এক্সপোর্টে কোন ধরনের সমস্যাগুলো ফিল করছেন আপনারা? এক্সপোর্টে যদি একদম প্রথম বলি, আপনি সুদের হার বেশি। নাম্বার 2 হলো যে আপনার যে বাজার ভিত্তিক যদি আমরা আসি, সুদের হার বেশি 1 নাম্বার। 2 নাম্বার হলো যে ব্যাংকের অসহযোগিতা। ম্যাক্সিমাম ব্যাংকগুলো অসহযোগিতা করছে আমাদের রপ্তানিকারকদেরকে। প্রপার যে ব্যাক টু ব্যাক পাওয়ার কথা সেটা দিচ্ছে না, এবং অনেকগুলা মানে বলবো যে অব্যাংকার সুলভ আচরণ করছে। এটা তাদের অভাবের জন্য করছে নাকি কি জন্য করছে আমরা জানছি না। আমরা টাইম টু টাইম ওগুলো সেন্ট্রাল ব্যাংকে জানাচ্ছি। অভ্যন্তরীণ সমস্যা এই দুইটাই মেজর। তার মধ্যে একটা আছে লজিস্টিক, আমাদের যে পোর্টের সমস্যা, তো এটা আজীবন লেগেই আছে। তো এই 3টা হলো অভ্যন্তরীণ। আর আমরা যদি আন্তর্জাতিকভাবে যাই, সেখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের যে বাজারগুলো, আমাদের বাজারগুলো সংকুচিত হয়ে আসছে, বিশেষ করে ইউরোপ মার্কেট। ইউরোপ মার্কেটে দেখেন আপনার ইন্ডিয়ার সাথে ইউরোপের আপনার এফটিএ হয়েছে। এফটিএ আজ থেকে 8-9 মাস পরে ইমপ্লিমেন্ট হবে, সেই জন্য বায়ারগুলো কিন্তু ওখানে মুভ করতেছে। ওইখানে আপনার যেই পরিমাণ ব্যবসায়ীদেরকে যে পরিমাণ সহযোগিতা করছে সরকার, সেটা আমাদের থেকে অনেক গুণে বেশি থাকার কারণে সে দেশের ব্যবসায়ীরা একটা কমফোর্ট জোনে আছে। কমফোর্ট জোনে থাকার কারণে প্রাইস কমিয়ে দিচ্ছে, এবং চায়না এবং ইন্ডিয়া ইউরোপ মার্কেটে অ্যাগ্রেসিভ মার্কেটিং করছে। আচ্ছা। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের দেশ সম্পর্কে কিছু নেগেটিভ প্রচারণা চালাচ্ছে আমাদের প্রতিযোগী দেশটা, যেটা আমাদের যেটা আমাদের প্রতিবাদ করা উচিত এবং আমাদের থেকেও ব্যবস্থা নেওয়া উচিত, এটাও আমরা সরকারকে জানিয়েছি। এই বিষয়গুলো আমাদের বাজারকে ডাইভার্ট করতেছে, এবং আমাদের দেশে দেখেন আপনার কন্টিনিউ কিন্তু এক্সপোর্ট কমে যাচ্ছে। এক্সপোর্ট কমে যাওয়ার কারণে কিন্তু এই বিষয়গুলো আছে। পাশাপাশি আপনার সারা বিশ্বেই কিন্তু আপনার গার্মেন্টসের যে চাহিদা, সেটাও কিন্তু 20-25% কমেছে। আবার ট্রাম্পের যে শুল্ক, সেটা নিয়েও কিন্তু আমরা বাধাগ্রস্ত হয়েছি। যুদ্ধ আমাদেরকে বাধাগ্রস্ত করেছে। সবকিছু মিলিয়ে
যেই পরিমাণ নেগেটিভ হওয়ার কথা ছিল তার থেকে একটু বেশি নেগেটিভ হচ্ছে, যে কারণগুলো বললাম সেই কারণগুলোর জন্য। এখানে সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং আমাদের দেশের যে যারা বিভিন্ন দেশে যারা আমাদের বাজারগুলোতে যে রাষ্ট্রদূত আছে, যে ট্রেড কাউন্সিলর গুলো আছে, তাদের উচিত বাংলাদেশের জন্য সেলসম্যান হিসেবে কাজ করা। সেগুলো যদি সরকার ত্বরান্বিত করে, আমরা আশা করবো যে আমরা এই অবস্থা থেকে ফিরে আসতে পারবো। প্রতিবেশী দেশ কিংবা অন্যান্য দেশের যে অ্যাগ্রেসিভ মার্কেটিং এর কথা বলছেন, সেটা আসলে প্রতিযোগিতা সক্ষমতা আমরা কি পিছিয়ে পড়ছি, নাকি তাদের কৌশলে আমরা সেভাবে কৌশল নিতে পারছি না? প্রতিযোগী সক্ষমতা পিছিয়ে পড়ার কারণেই কিন্তু 5% ইনসেনটিভ 1.5% থেকে 5% বাড়িয়ে দিয়েছে সরকার। ক্যালকুলেশন করে দেখেছে যে এটা সত্যি, আমরা যে ইনফরমেশন দিয়েছি। পাশাপাশি কৌশল আছে আমাদের আমাদের কৌশলগতভাবে আমাদের যে ডিপ্লোম্যাটিক স্টেপগুলো নেওয়া উচিত সেগুলো আমরা নিচ্ছি না। সেটা সেটা এই দেশের উচিত আমাদের দেশে পণ্য বিক্রি করার জন্য। আপনি দেখেন আমাদের দেশে যে রাষ্ট্রদূতরা আছে, সেই রাষ্ট্রদূতরা কিন্তু তাদের পণ্য বিক্রি করার জন্য কিন্তু এখানে অনেক কিছু করে। গত সপ্তাহে কিন্তু ইটালিয়ানরা তাদের মেশিন বিক্রি করার জন্য ইটালিয়ান এম্বাসি এখানে বড় একটা শো করেছে। আমাদের দেশের যে রাষ্ট্রদূতরা আছে, আমাদের দেশে যে মিশনগুলো আছে, সেই মিশনগুলোকে আমাদের দেশের পণ্যের সেলসম্যান হিসাবে যদি কাজ শুরু না করে, আমাদের এই অবস্থা থেকে উত্তরণ কিন্তু হবে না। আমরা কিন্তু সরকারকে বলেছি যে বিজিএমই, বিকিএম এবং ট্রেড বডি অ্যাসোসিয়েশন গুলোকে নিয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে নিয়ে আমাদের বিভিন্ন দেশে আমাদের কিন্তু আমাদের রোড শো করতে হবে এবং আমাদের পণ্যের যে মান এবং আমরা যেভাবে কমপ্লায়েন্স এবং বিভিন্ন গ্রিন ফ্যাক্টরিতে যেভাবে এগিয়ে আছি, সেই পরিমাণ প্রচারণা কিন্তু আমাদের বিদেশে নাই। এই বিষয়গুলো কিন্তু সরকারকে দেখতে হবে। এগুলো যদি প্রপারলি আমরা দেখি, তাহলেই কিন্তু আমাদের বিরুদ্ধে যে নেগেটিভ প্রচারণাগুলো হয় সেটা কিন্তু জবাব একটা হবে। সেক্ষেত্রে আপনারা তো এই কথাগুলো তো আগেও বলেছিলেন যে দূতাবাসগুলোকে বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশের অর্থনীতির ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করতে হবে প্রতিটি খাতের, নট অনলি সিঙ্গেল উইন্ডো যে বিজেএমই কিংবা পোশাক খাত যেটি বলে সার্বিকভাবে, সেটি নয়। আসলে বাস্তবায়নের দিকে কতটুকু মনিটরিং কিংবা তারা কার্যকর ভূমিকা রাখতে পারছে কিনা আপনারা কি দেখছেন? আমরা দেখছি এখনো তেমন কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখছি না। আমরা সরকারকে বলে আসছি। তো যেহেতু এই মাত্র কয়েক মাস আগে আমাদের দেশে সরকার পরিবর্তন হয়েছে, আমরা ওনাদেরকে বলছি, আশা করছি ওনারা করবে। কারণ না করলে তো ওনারা দেখছে যে ক্রমান্বয়ে এক্সপোর্ট কমছে, আমরা বাজার হারাচ্ছি, এতে তো বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে। সো সরকারের উচিত এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখে এই কাজগুলো ত্বরান্বিত করা। কাঁচামালের আমদানিতেও আমরা দেখছি যে বেশ কিছু কাঁচামাল সহ অন্যান্য ইম্পোর্টও আমরা দেখছি যে বেশ স্লো ডাউন। সেক্ষেত্রে কি মনে করেন, আপনারাও তো কাঁচামাল নিয়ে আসেন, সেক্ষেত্রে অন্যরা যারা আমদানি পণ্য নিয়ে আসে, আমরা দেখছি যে এলসির পরিমাণটা কমছে। কি মনে করেন, বাংলাদেশের অর্থনীতি কি একটু স্থবির, না আসলে কোন জায়গায় সমস্যা? বাংলাদেশের অর্থনীতি স্থবির এটা বলার কোনো অপেক্ষা রাখে না। সারা বিশ্বের অর্থনীতি স্থবির, পাশাপাশি আমাদের অবস্থাও খারাপ। রাইট। কিন্তু আমি অন্যান্য পণ্য সম্পর্কে আপনাকে তথ্য দিতে পারবো না, বাট আমি আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনাকে তথ্য দিতে পারবো। সেটা হলো যে যেহেতু আমাদের রপ্তানি কমে যাচ্ছে, খুব সঙ্গত কারণেই আমদানি কমবে, এটা খুব স্বাভাবিক। তো রপ্তানি যখন বাড়বে, ক্রমান্বয়ে আমদানি বাড়বে। অনেক অনেক ধন্যবাদ শিহাব ভাই আমাদের সাথে বুঝতে পেরেছেন আমি কি বলছি। আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। দর্শক, আলোচনা করছিলাম মুদ্রানীতি, সার্বিক অর্থনীতি, গার্মেন্টস শিল্প, সবকিছু মিলে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিজেএমএর সহসভাপতি শিহাব চৌধুরী।